এখন আমরা এই কোভিডের দিক থেকে বের হয়ে আসলাম কীভাবে? তার আগের যে ১ বছরের বিজনেস ছিল, সেই সময়টাতে যে প্রবলেমগুলো ফেস করছি সেটা নিয়ে যদি কিছু বলি। যেমন ধরেন যে এই একটা বছরে আমার কিন্তু বাড়িতে কেউ জানতো না যে আমি বিজনেস করি, অর্থাৎ আমার বাবা বা আমার ফ্যামিলি বা অন্য কেউ। তো সেই সময়টাতে আসলে যে প্রবলেমটা আমি ফেস করতাম, যে যখন বাসায় যাইতাম তখন সবাই বলতো যে আসলে কি করতেছো, সরকারি চাকরি কেন করতেছো না, ডেকে ডেকে বলতো। আমি যতবার যাইতাম রাস্তায় বের হলেই দেখা যায় কেউ না কেউ আমাকে ডেকে ডেকে বলতেছে যে কি করো, বাবা এত টাকা খরচ করে পড়াশোনা করাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, তো তুমি কি করতেছো, তুমি কি দিচ্ছ বাবারে। তো বলা স্বাভাবিক, কারণ এটা আসলে ২ বছর হয়ে গেছে প্রায়, তখন আমি বের হয়েছি। ২ বছর না, ৩ বছর প্রায় হয়ে গেছে তখন। তো এই ৩ বছরের মধ্যে আসলে তেমন কিছু করি নাই, এটা স্বাভাবিক বলা। আর এটা তো আমাদের আসলে সমাজের একটা যে আসলে সবাইকে এক লাইনে যাইতে হবে, সরকারি চাকরি করো বা চাকরি করো বা এটা করো, তো এটা বলবে এবং বলতো, প্রচুর বলতো। এবং সেই সময়টাতে আসলে যে এই আজকে যত স্বতঃস্ফূর্তভাবে বলতেছি যে এত সহজভাবে, তখন আসলে সহজভাবে নেওয়া যাইতো না। তখন খারাপ লাগতো, অনেক খারাপ লাগতো যে নিজের বাড়িতে আসলাম ৪ দিন ৫ দিনের জন্য, সেই সময়টাতে এই কথাগুলো শোনা লাগতো। তো ওই সময়টাতে আমার মাইন্ড সেট আপটা আসলে কীভাবে আমি মেনটেন করতাম, এটা জানা আপনাদের আসলে অনেক জরুরি। যেমন ওই সময়টাতে আমার মাইন্ড সেট আপ এরকম ছিল যে আমি তো একটা কিছু করতেছি, আমি জানি আমার কনফিডেন্স আছে যে আমি কিছু শিখছি এই একটা বছর বিজনেসে। তো তখন দেখা যায় এই কনফিডেন্সে আমি তাদেরকে আসলে কোনো উত্তর দিতাম না, কিছুই বলতাম না। তো একটা সময় উত্তর দিছিলাম, যে যখন অতিরিক্ত বলা শুরু করলো তখন বলছিলাম যে আসলে যে আমার লাইফ, আমার ইচ্ছা, আমি যা মনে চাই তাই করবো, আমি কেন আপনাদের কথা মতো এটা করব ওটা করব, তো আমাকে আমার মতো করে আসলে থাকতে দেন। এরকম করে ২-১ জনক বলছিলাম। এটা আসলে ভিতর থেকে ক্ষোভ আসছিল। তো তারপরে আসলে সবসময় চুপ থাকতাম, যে আসলে না বলাই ভালো, চুপচাপ থাকাই ভালো, এবং সময়ই বলে দেবে আসলে আমি কি করতে যাচ্ছি। কারণ তখন আসলে আমারও এরকম কনফিডেন্স ছিল না যে একদম খুব কনফিডেন্স যে আমি এটা করে ফেলবো, যে বলে ফেলি, যে না বলে ফেলি আমি বিজনেস স্টার্ট করছি, আমি এই পর্যায়ে আসি। আর বিজনেসটা অনেক নেগেটিভভাবেই দেখতো। আমার নিজের বাবাই যেহেতু বিজনেসম্যান, সে নিজে চাইতো না যে আসলে বিজনেস করি। তার একটা সাইকোলজি ছিল একটাই, যে বিজনেস মানে টেনশন। তো এটা তো সত্য যে বিজনেসে আসলে টেনশন আছে, ঝামেলা আছে। বাট তারপরও আমার কনফিডেন্স ছিল যে আসলে আমি এইখানে ভালো কিছু করতে পারবো। বাট অতটা কনফিডেন্স ছিল না যে আসলে মানুষকে বলে বেড়াবো যে না আমি বিজনেস করতেছি, আমি এটা করতেছি, কারণ ওই রকম কোনো কিছু করে ফেলাইনি তখন। তো আমি আসলে ওই রকম না যে আগে বলবো পরে করবো, এরকম না। ভাবছি যে কিছু একটা করবো তারপরেই বলবো। সেই জায়গা থেকে আসলে নিজেকে সেভ করে রাখতাম। যদি ঝামেলা মনে হয়তো বেশি, বাসা থেকে চলে আসতাম ঢাকায়, যে ঢাকায় বেশি টাইম থাকা হয়তো, সেই জন্য দেখা যায় নিজের মধ্যে থাকতাম, মাথায় নিতাম না কোনো কিছু। জানি যে এসব বলবে, এবং শুনি যে বিজনেস খারাপ, সবাই বলে বিজনেসে গেলে এই সমস্যা সেই সমস্যা, এটা নিয়ে সমস্যা। তো যেহেতু যা ছিল আমার সম্পদ সেটুকু নিয়ে বিজনেস স্টার্ট করে ফেলছি, তো এটা আসলে কি আছে শেষ না দেখা পর্যন্ত আসলে এখান থেকে ওই রকম মাথায় কোনো প্ল্যান বি ছিল না যে অন্য প্ল্যানে চলে যাব। এই ক্ষেত্রে আমি আসলে অটুট ছিলাম, এবং বলতে পারবো যে এইখানে আমার যে সাকসেস, এই সাকসেসের মূল মন্ত্রটা যদি বলি এই একটা জায়গায়, যে আমি আসলে প্ল্যান বি রাখি নাই। প্ল্যান একটাই ছিল যে বিজনেস করব, কিভাবে করতে হবে সেটার জন্য মাঠে নামছি, যার কারণে আমার ভিতরে আসলে ওই রকম হতাশা বা কোনো কিছু কাজ করেনি। তো আমি যারা নতুন বিজনেস করতে চায় তাদের আসলে এই কথাটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যে বিজনেস নিজে করবো, নিজের কনফিডেন্স নিজে কাজ করতেছি, সেখানে অন্য কি বললো, অন্যকে কি সালা দিল, বা অন্য কি ধরনের, বা ১০ জন মানুষ এদিকে গেছে আমাকেও এদিকে যাইতে হবে, এদিকে সাকসেস আছে, এটা আছে ওটা আছে, আর মন টানতেছে না তারপরেও যাচ্ছি, এটা ঠিক না। যদি মন টানে ওইদিকে তাহলে যাওয়ার ঠিক আছে, যদি না টানে ওকে ফাইন, আমার দ্বারা এটা সম্ভব, দেখি না করে দেখি। আর একটা জিনিস হলো যে খুবই ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমরা বিজনেস করা একটা ট্রাই করা, নতুন একটা কিছু। আমার ফ্যামিলি বিজনেস আমি করিনি, আমি কী করছি নতুন একটা কিছু। তো নতুন একটা কোনো কিছু শুরু করলে আমি মনে করি যে ভার্সিটিতে বের হয়ে যেহেতু আমি কিছু ট্রাই করবো, যেমন বিসিএসের প্রিপারেশন নিই বা যেটাই নিই, আমরা তো ট্রাই করি। কেউ তো বলে না যে আমি বিসিএস সামনে যা পরীক্ষা দেবো হয়ে যাবে, তা না, ট্রাই করি। সো আমি মনে করি যে জবে ঢোকার আগে এটা ট্রাই করা বেস্ট। বাট জবে ঢোকার পরে তো পসিবল না তা না, অনেক ওয়ে আছে, অনেক জব আছে, অনেক ধরনের জব আছে, যে জব থেকেও পরে সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে বিজনেস করতেছে, অনেকে ভালো করতেছে, এবং সেটাও করা পসিবল। বাট যদি ট্রাই করি নতুন কিছু, সেটা আসলে ভার্সিটিতে বেরে বা ভার্সিটি থাকাকালীন সময় সেটা শুরু করলে খুবই ভালো হয়। এরপরে আসে যায় যে আসলে আমি কোভিডে আমি যখন যে ঝামেলায় পড়লাম, সেইখান থেকে আমি কিভাবে আসলে নিজেকে বা নিজের বিজনেসটাকে উপরে উঠাই নিয়েছি। কোভিডে যে সময়টাতে বাড়িতে ছিলাম, ওই সময় আমার কাছে কোনো ক্যাশ টাকা নেই, লিকুইড মানি সব শেষ। যা ছিল কিছু প্রোডাক্ট ছিল, এখন শুরু করবো কি, কিছু টাকা লাগবে, কারণ এখানে অলরেডি ভাড়াটা বেশি দিয়ে আমার মনে করি টাকা হাতে একদমই লিকুইড মানি নাই। তো শুরু করার জন্য তো কিছু একটা টাকা লাগবে, ঢাকায় আসবো সেই টাকাও নাই। তো বাড়িতে বলতে পারতেছিলাম না। সো তখন মাথায় আসলো না আমার তো করতে হবে, উপায় যেহেতু নাই। তখন আমার চাচারে বললাম আমার একটা লোন লাগবে। তো লোন তো আমার নামে আর পসিবল না, আমার কিছুই নাই। তখন ওই যে গ্রামে যে কিস্তি বা এরকম থাকে এনজিও টাইপের, তখন আমার চাচাকে বললাম যে চাচা আমার এরকম একটা লোন লাগবে, আপনি একটা লোন নিয়ে দেন, আপনার নামে নেবেন, আমাকে দিয়ে দেবেন। তখন সে রাজি হলো, বাট বললো যে বাসায় কেউ জানবে না।
আমি বললাম না বাসায় কাউকে না জানালে ভালো হয়। তা বললো ঠিক আছে আমার আম্মারে জানালে সমস্যা হয়, না আমার আম্মারে জানালে কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে সে আমাকে 1,00,000 টাকার একটা লোন করে দেয়, মাসে তার কিস্তি থাকে 10,000 টাকা, এবং ওই সেই 1,00,000 টাকা থেকে আমি 90,000 টাকা হাতে পেলাম, সেটা নিয়ে ঢাকায় আবার ব্যাক করলাম আমরা। তো ঢাকায় ব্যাক করার পরে বিজনেসের অবস্থা আরও খারাপ হয়ে গেল, কারণ কোভিডের পরে আসলে কেউ সেল হচ্ছিল না, মানুষের কাছে টাকা নাই। তখন আমরা প্রায় 1 মাসের মধ্যে দেখলাম যে আমাদের কিছু লস হইলো, তখন বিজনেস ওইরকম হইলো না, 2 মাস গেল। তো তখন ভাবলাম আসলে এখন কি করা যায়। এই সময়টাতে আমি আসলে মাইন্ডসেটটা এমন ছিল যে আসলে করব তো, বাট কি করব, সেল তো নাই, জোর করারও কিছু নেই এখানে, জোর করে কোনো কিছু সেলও করতে পারতেছি না। তো তখন ভাবলাম যে না, আরও একটু ক্ষুধা তৈরি করি, যে তখন ক্ষুধা কম বলতে যে আমার লাইবিলিটিস কম, আমার বাড়িতে টাকা দেওয়া লাগে না। তো তখন বললাম যে না আসলে হচ্ছে না, এরকম করে একটু সেট আপ বড়ো করি, হয়তো লাইবিলিটিস তৈরি করলে একটু বেশি দৌড়াবো, তখন আবার ভালো কিছু পাবো হয়তো। তো সেই সময় একটা ফ্ল্যাট ভাড়া নিলাম, আবার কাছে কিছু টাকা ছিল অল্প কিছু, আবার ফ্ল্যাট ভাড়া নিলাম যে এটা অফিস প্লাস থাকবো, 3জন মানুষ, আমরা 3জন মিলে আমরা একটা ফ্ল্যাট ভাড়া নিলাম, নিয়ে আমরা হচ্ছে যে ওইখানে অফিস প্লাস একটা সেট আপ দিলাম একটু অফিসের মতো করে, যাতে একটু অফিসের পরিবেশ লাগে, প্লাস আমরা থাকতাম বাকি 2 রুমের একটা ফ্ল্যাট ছিল ওইখানে। থাকার পরে আমরা যে টাকা নিয়ে আসছিলাম সেই টাকাও আসলে 2-3 মাসের মধ্যে দেখলাম যে বিজনেস তেমন একটা আসলে হচ্ছে না। তখন ভাবলাম যে যেহেতু প্রোডাক্ট সেল হচ্ছে না, ওই রকম টাকাও নেই যে একটা ভালো প্রোডাক্ট কিনবো লাখ টাকা, ওই রকম টাকাও নেই। তখন কি করলাম যে একজনের খবর পেলাম যে একটা ওয়াল ক্লক টাইপের একটা প্রোডাক্ট আছে, যে এই প্রোডাক্টটা খুবই ইউনিক লাগলো এবং কে সেল করে। তখন খোঁজ পেলাম, একজনের কাছে গেলাম, ভাই আপনার এই প্রোডাক্টটা আমি সেল করে দেবো, আমার কমিশন কত দেবেন, অর্থাৎ রিসেল টাইপের। তো তখন রিসেল ব্যাপারটা এরকম যে আমি যদি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করি 700 টাকা দিয়ে, পাইকারি কারো কাছ থেকে নিলে সেটা পড়বে 800 টাকা, বাট যদি রিসেল করি তাহলে হয়তো 1,000 টাকা পড়বে, কারণ সে একটা লাভ রাখে, সেই ডেলিভারি করবে, সব কিছু করবে, আমি অর্ডার নেব। তো তার সাথে ডিল হইলো, সে আমাকে বললো ওকে ভাই আপনি সেল করেন। ভালো সেল করলাম, ওইটা সেল করলাম, বাট যতই সেল করি, অনেক সেল করছিলাম, ওইটাও প্রায় 1,000-এর কাছাকাছি সেল করছি কয়েক মাস ধরে। বাট তারপরও নিজের মধ্যে না ওই ক্ষুধাটা যাচ্ছে না, যে আসলে হচ্ছে না এটা দিয়ে। এর মাঝখানতে ভাবলাম যে না, জুতা ইম্পোর্ট করা নিয়ে ভাবতেছিলাম। তখন উৎসব থাকাকালীন সময় আমি ভাবছিলাম যে জুতা ইম্পোর্ট করি। তো তখন ভাবতেছিলাম যে ইম্পোর্টার কি, ইম্পোর্ট কি, চায়না থেকে একটা প্রোডাক্ট কীভাবে আসে। তখন একজনের সাথে পরিচয় হলো, সে ইম্পোর্ট করে দেয়, সেও ইয়াং ছিল, সে হচ্ছে যে চায়নায় পড়াশোনা করছে, এখানে একটা ইম্পোর্ট অফিস দিয়ে বসছিলো। তার সাথে পরিচয় হয় যে হ্যাঁ ভাই করবো। তখন পরিচয় হওয়ার পরে ইম্পোর্ট ব্যাপারটা নিয়ে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে, যে চায়না থেকে একটা প্রোডাক্ট আমার এখানে আসবে, সেটা আবার সেল হবে। সো এটা কেমন, খুবই মানে আমার কাছে আসলে ফ্যাসিনেটিং লাগলো। তো সেই সময়টা তার সাথে খুবই আড্ডা দিতাম, ইয়াং বয়স একই রকম। তো তাদের চায়ের আড্ডায় আমরা আসলে বসে বসে আমি শুনতাম তার কাছ থেকে যে ইম্পোর্টটা কী জিনিস। তখন থেকে মাথায় আসলে ওকে, এই বিজনেসটা আমিও করতে পারি। তো তখন থেকে আসলে বীজ বপন শুরু করছিলাম যে ইম্পোর্টটা কীভাবে করা যায়। তো আজকে অনেকেই জানে যে আমার আসলে কেটিআই নামে এক প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল সেই সময়টাতে, যে সময়টাতে ইম্পোর্টটা নিয়ে আমার আসলে যে ইন্টারেস্ট জাগছিল। তখন থেকে তার সাথে আড্ডা দিয়ে আমি আসলে ইম্পোর্ট শেখা স্টার্ট করি। তো এই যে আমার বিজনেসের যে প্রায় 2 বছরের যে টাইমটা গেল, এই সময় কিন্তু আমি প্রথমে যে এরকম প্রফিট করছিলাম প্রথম মাসে, ওই রকম প্রফিট প্রত্যেক মাসে হয়েছে তা না। বাট আমার যাই হয়েছে কিনা সেদিকে আমি কোনোদিন তাকাইনি। প্রসেসটা খুব আমি এনজয় করতাম, যে একটা প্রসেস যাচ্ছি, এখান থেকে এখানে যাচ্ছি, এখান থেকে সেল হচ্ছে, এটা শিখতেছি ওটা শিখতেছি, কীভাবে আরও অ্যাড ভালো করা যায়, ডিজিটাল মার্কেটিং কী জিনিস, এগুলো খুব এনজয় করতাম। তো সেখানে ইম্পোর্টটা শিখতেছিলাম, খুব এনজয় করতাম এগুলো। তো আমার অ্যাসেট আসলে বলতে গেলে ওইটাই ছিল। আমার কয় টাকা হয়েছে এটার চাইতে বড় অ্যাসেট ছিল আমি কত কিছু শিখছি। তো নতুন এন্টারপ্রেনারদের আসলে এই জিনিসটা মাথায় রাখা উচিত, যে আমি কতটুকু আমার মধ্যে স্কিল বিল্ড আপ হচ্ছে, কতটুকু আমি জানতেছি। দেখা যায় যে আমার ওগুলো আসলে স্তম্ভ বলে, তো ভিত যেটা বলি আমরা। তারপরে বিজনেসটা ওপরে উঠতে বেশি সময় লাগে না, যদি সেই ভিতটা যদি খুব ভালো হয়। তো আমার আসলে ওই জিনিসটা খুব এনজয় করতাম, যে আমি সারাদিন এগুলো নিয়ে ঘাটতাম বা খুঁজতাম সারা রাত ধরে। আমার ভাই যে ছিল, সে হচ্ছে যে ফিজিক্যাল ওয়ার্ক করতো, সে ফিজিক্যাল অনেক কষ্ট করতো, যে সব কিছু সে মেনটেন করতো ওইগুলো। তো বাকি আমি এইদিকে আমি মুভ করছি। তো তারপরে যে ইয়েটা আসলো, যে কোভিডে যখন হইলো বা হবে ভাব, আবার একটু ভালো আবার একটু খারাপ হয়, সেই সময়টাতে রিসেল স্টার্ট করে দিলাম। রিসেল স্টার্ট করার পরেও মনে হচ্ছিল না, এটা আসলে ওই রকম মাপের কিছু হচ্ছে না যেটা আমি চাচ্ছি। তখন কিছু একটা করতে হবে। তো বাসা থেকে টাকা, তখন সেই ফার্স্ট টাইম আমি মনে হয় প্রথমে আমি বললাম যে একটা বিজনেস করতে যাচ্ছি, কিছু টাকা দেওয়া যাবে কিনা। তো আমার বাবা আসলে প্রথমেই বলে দিয়েছে না, আমি বিজনেস করলে নিজের ইয়েতে করতে হবে, এবং টাকাও তখন না বলে দিল। আসলে না, ছিল না সেই সময়, হাতে ছিল না, যে এখন তো পসিবল না, পরে। তো তখন
এমন অবস্থা হয়ে গেল যে কয়েক মাস আমরা যখন একটা ফ্ল্যাট ভাড়া নিছি তো খরচও বেশি বেড়ে গেছে, সব মিলে আমরা অতটা কুলায় উঠতে পারতেছিলাম যে আসলে খরচের সাথে আমাদের কামাই। তো এক সময় যেমন হলো না, না একটু হতাশা চলে আসলো, কারণ এর মধ্যেই সবাই আমার বন্ধু বান্ধবরা মোটামুটি একটা পর্যায়ে গেছে, কেউ ভালো চাকরি করতেছে এবং গভর্নমেন্ট জবে ঢুকে যাচ্ছে। তখন আমি আসলে দেখতেছি যে হচ্ছে না, ওইরকমভাবে ক্লিক করতেছে না যেরকম ক্লিক করা উচিত। কারণ আসলে ক্যাশ টাকা ওই সময় দরকার লাগে এবং ক্যাশ টাকা লাগে। ধরুন ক্যাশ টাকা কই পাবো, ওই রকম ক্যাশ টাকা তো নাই, আশেপাশে পাচ্ছি না যে বিজনেসটা বড় করব। হ্যাঁ, যদি ভাবতাম যে পর্যায়ে ছিলাম ওই পর্যায়ে ওইভাবেই চলতে থাকি তাহলে সমস্যা ছিল না, বাট স্বপ্ন তো ওপরে, তো ওই রকম হচ্ছিল না। একটু হতাশায় পড়লাম, একটু ঝামেলায় পড়লাম যে আসলে কি করা যায়। হতাশা বলতে এরকম যে মনে হয় যে হচ্ছে না 2-3 মাস, আশেপাশে কাউকে জানতে না দিয়ে নিজের মধ্যে রাখতাম যে এইরকম মনে হচ্ছে, তাহলে একটু জবে ট্রাই করবো কিনা। তো 2-1জনকে ফোনও দিচ্ছি যে জব করা যায় কিনা। তো তারা আসলে বেশিরভাগই আমাকে বলছে যে না, বিজনেসেই থাকেন ভালো হবে, এটা। তো পরিচিত ভাই ব্রাদারকে বলতাম। এর মাঝখান থেকে আমি কোভিডের সময় কিন্তু নর্থ সাউথের MBA একটা সেমিস্টার বাকি থাকতে ছেড়ে দিয়েছিলাম, কারণ ওটার কন্টিনিউ করা হয়নি, এখনও করা হয়নি। এখন ইনভেস্টর লাগবে, লাগবে, পাচ্ছি না। তো এইরকম ওই জায়গার থেকে আসলে হতাশা আসছিল। এমন না যে আমার বিজনেসের উপর কনফিডেন্স চলে গেছে, হতাশা আসছে ইনভেস্টর পাচ্ছি না কেন। তো তখন আমি জবের জন্য ট্রাই করার সাথে সাথে আমি জব পাই মোটামুটি। একজন বলে যে না এখানে হয়ে যাবে, এরকম একটা আশ্বাস দেয়। ভাইবা দেয়নি, কোনো সিভি ছিল না, সে বলছিল আমার টিম আমি নিতে পারবো, ভাই আমাকে এইরকম বলে। সেই সময়টাতে মোহাম্মদপুর যাই, যেই সময় মোহাম্মদপুর আমার ভাই ব্রাদার থাকতো, অর্থাৎ আমার কুয়েটেরই সিনিয়র ভাই ব্রাদার থাকতো। তো সেখানে যাওয়ার পরে এক মানে আসিফ ভাই নামে এক ভাইয়ের সাথে আমার গল্প হয়, ভাই এরকম অবস্থা, কই ভাবলা কি হয়েছে তোর, এরকম অবস্থা কেন তোমার, এই কি হয়েছে। তাই আমি বললাম ভাই এই অবস্থা, বিজনেস স্টার্ট করছিলাম এরকম, এখন স্কেল আপ করার জন্য তো টাকা পয়সা প্রয়োজন, এখন তো মনে হয় না আমার এরকম মেনটেন করতে পারছি। তো সে শোনার পরে ভাল লাগে, সে আর এক ভাইকে ডাকে শাকিল ভাই নামে, সেই ভাই আমাকে আধা ঘন্টা বলে কি হয়েছে বল। তো আমি বললাম ভাই এই অবস্থা। তখনই ভাই আমাকে বুথে নিয়ে যায়, 2 লাখ টাকা হাতে ধরায় দেয়। এবং আমার কাছে জাস্ট এমেজ লাগে যে এরকম যে আমার কাছে কিছু নেই, এখন হঠাৎ করে 2 লাখ টাকা হাতে, এবং আমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা দেয়, অর্থাৎ টোটাল আমার কাছে 4 লাখ টাকা। যা ব্যবসা কর, আরও লাগলে আরও দেবো। তো এটা আসলে মানে আমি না পুরো কেমন মানে হয়ে গেছিলাম, অবাক হয়ে গেছিলাম যে এরকম যে কি হইলো আমার সাথে। তো আমার কাছে নাই কিছু, সেখান থেকে আমার কাছে 4 লাখ টাকা, এবং বলে যে আরও দেবো লাগলে, তুই কর, ব্যবসা কর, আমাদের মধ্যে ব্যবসায়ী নাই, তুই ব্যবসা কর। তো সেই যে জায়গাটা, সেই যে পুশ ওই ভাইয়ের, হ্যাঁ আমি খুব অবাক, ভাইকে কোশ্চেন করছি ভাই এটা এইভাবে দিয়ে দিলেন। তো আসলে ভাই ব্রাদারের সম্পর্কটা এরকম, ভার্সিটি বড় ভাইদের সম্পর্কটা এরকম। সে বলে যে আসলে তোদের সাথে আমার আত্মার সম্পর্ক, এটা কিছু বলতে হয় নাকি, যা ব্যবসা কর। তো এরকম ক্যাজুয়ালি বলে, কোনো কোনো এগ্রিমেন্ট না, কিচ্ছু না, জাস্ট দিয়ে দেয়। এবং তখন আসে ব্যবসা আবার স্টার্ট করি, এবং তখন প্রায় শীতকালের কাছাকাছি। তখন আমি শীতের ড্রেস নিয়ে স্টার্ট করি উৎসবেই, যে আমার উৎসবে যে গেলেই বোঝা যায় অনেক ধরনের আমি জ্যাকেট বিক্রি করছি ওই সময়। তো খুবই ভালো করে ওই সময়টাতে জ্যাকেট বিক্রি করে খুব ভালো ইনকাম হয়, এবং ওই জ্যাকেটের ভালো একটা প্রফিট মার্জিন ভাইকে আমি দিতে পারি সেই সময়টাতে। তো তখন এই জ্যাকেট থেকে শুরু করলাম, এবং জ্যাকেটটা যখন আমার খুব ভালো চলতেছিল তখন সেল বা স্টাফ বেড়ে যায়, 4 জন থেকে হয়ে যায়, 5 জন হয়ে যায়। সেই সময়টাতে প্রায় নভেম্বর মাস, ডিসেম্বর মাসে আমি বিজনেস করে, খুব ভালো বিজনেস হয়। জানুয়ারি চলে আসে বা এরকম সময়ে আর কি, শীত শেষের দিকে ভাই টোটাল 7 লাখ টাকা দিছিল, টোটাল মিলে আমি ইনভেস্ট করেছিলাম টোটাল 7 লাখ টাকা। তো এখান থেকে আবার টাকার থেকে টাকা হয়ে অনেক বেশি হয়ে যায়, এবং খুব ভালো ইনকাম করি ওই সময়টাতে, ওই সিজনটাতে। তারপরে করার পরে লাস্টের দিকে যে একটা লট কিনছিলাম মনে আছে, 5 থেকে 6 লাখ টাকার লট আমি প্রথম যখন লাস্টের দিকে কিনি, তখন থেকে এই একটা জিনিস শিখছি যে আসলে সেই শীতের সিজনটা লাস্টের দিকে হয়। তো শীতের সিজনের লাস্টের দিকে আর সেল শীতের পোশাকে থাকে না, জানতাম না তো এত কিছু। তো তখন লাস্টের দিকে আমি একটা লট কিনি, সেই লটটাতেই আসলে একটা ঝামেলা হয়ে যায়। সেটা হলো কি, তখন আমার মালটা সেল হয় না। এর কারণও আর একটা হলো যে বড় কারণ, আমি এই সময় আমার ফ্রেন্ডের 2টা বিয়ের কারণে আমি ঢাকার বাইরে 15 দিন থাকি। যাওয়ার পরে ঢাকার বাইরে যাওয়ার পরে দেখি যে আমার মেইন আইডি যেটা, আমি অর্থাৎ ওই পেজের আমি অ্যাডমিন একা ছিলাম, আর কেউ ছিল না, বাকি এডিটর ছিল। তো আমার মেইন আইডিটাই নষ্ট হয়ে যায়। তো আইডিটা নষ্ট হয়ে গেলে আমার কি পুরো উৎসবে সব কাজ বন্ধ হয়ে যায়। তো তখন প্রায় 15 দিনের মতো ব্যবসা বন্ধ থাকে, আমি ঢাকার বাইরে থাকাই। কারণ হঠাৎ করে যে একটা পেজ খুলবো বা নতুন কিছু করব, এরকম কোনো কিছু অতটা মাথায় আসেনি সেই সময়। গেছে টেনশনে পড়ে গেছি যে কেন গেল, ভাবছি যে ঢাকায় এসে করব। তো ঢাকায় আস্তে আস্তে প্রায় শীত শেষের দিকে হয়ে গেছে, আর সেল হয়নি। ওই প্রোডাক্টটা নিয়ে একটু কিছু প্রোডাক্ট আটকা খাইছিলাম, এবং তখন আবার সেই এরকম হয়ে গেলো যে মন মানসিকতা আবার একটু কেমন যেন ডাউন হয়ে গেল, যে এরকম হলো, ভালো একটা সিজন যাচ্ছিলো, এরকম হয়ে গেল। তো তখন আমার এই উৎসবটা আমার একদম বন্ধ হয়ে যায়। তো উৎসব যেহেতু বন্ধ হয়ে গেল, তার মানে আমার বিজনেস বন্ধ হয়ে গেছে। তো আমার বিজনেস বন্ধ হয়ে যাওয়ায় তখন অলরেডি উৎসবে তখন আমি জুতাও কিছু সেল করছি নিয়ে এসে, জুতা, জ্যাকেটে, এইটা অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে ট্রাই করছি। তো
তো তখন ভাবলাম যে যেহেতু বন্ধ হয়ে গেছে, এখন এখান থেকে কি করা যায়, প্রোডাক্টও কিছু আটকা পড়ছে। তো যেহেতু শীতকালও প্রায় শেষ, আর তো ওই প্রোডাক্ট ছিল ওটা সামনের বছরের জন্য অপেক্ষা, রেখে দিলাম ওইভাবে। তো ভালোই চলতেছিল, হঠাৎ করে আবার একটু ধাক্কা খেলাম। এই ধাক্কাটা থেকে ওঠার জন্য তখন আমি চিন্তা করলাম যে না, যেহেতু সিজনাল প্রোডাক্টটাও একটা ঝামেলা, এমন কিছু করি এখন নতুন করে আর একটা বিজনেস তো যেহেতু স্টার্ট করবো, আর একটা পেজ, বিজনেস বলতে আর একটা পেজ দিয়ে স্টার্ট করব। তো কেননা একটা নিশ নিয়ে স্টার্ট করি, জুতা সম্পর্কে জানি, জুতা সম্পর্কে বুঝি, তো জুতা কিছু করছি ওই এতদিনে। তো উৎসবের পেজ যাওয়ার পরে আসলে বেকআপ ওই রকম কোনো কিছু রেডি করা ছিল তা না, বাট একটা জিনিস ছিল যে তখন যেহেতু উৎসব পেজে আমি কিছু জুতা বিক্রি করেছি আগেই, এখান থেকে একটা পেজ খুলে রাখছিলাম আমি কিবাংশু নামে। জুতার সেল যদি সামনে ভালো করতে পারি তাহলে আমি করবো এটা। তো মেবি নভেম্বরের দিকে আমি জুতার একটা পেজ খুলে রাখছিলাম, সেটা জানুয়ারি থেকে যখন উৎসব চলে যায় একবারে পেজ, তখন আবার জানুয়ারি থেকে আমি ওই পেজের অপারেশন স্টার্ট করে দিই।